বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজ এর আগে আমরা এই পর্যন্ত করেছিলাম সুষুম্না শীর্ষকের আমরা কাজ করিয়েছিলাম। আজকে আমরা করব কি করব যে মায়োপিয়া রোগ কি, বিভিন্ন রকমের রোগ। দেখো মায়োপিয়া পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মায়োপিয়া মায়োপিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাগাও। মায়োপিয়া কি বলবো? মায়োপিয়া হলো অক্ষি গোলকের আকার, অক্ষি গোলকের আকার স্বাভাবিকের থেকে স্বাভাবিকের চেয়ে বড় হলে আগে অক্ষিগুলো মানে চোখ যদি বলা হয় এরকম ছিল, এবার যদি আকার যদি হচ্ছে বড় হয়ে যায়, এই যে সামনে যদি বলা হয় এটাকে বলা হয় রেটিনা বলা হয়। আগে রেটিনা এখানে ছিল, রেটিনা এখানে ছিল, এবার রেটিনা এখানে আসলো এবং প্রতিবিম্ব যদি এখানেই গঠিত হয়ে যায় তাহলে বলবো রেটিনার আগে আছে প্রতিবিম্ব গঠিত হবে। বলো অক্ষিগোলকের আকার স্বাভাবিকের চেয়ে বড় হলে প্রতিবিম্ব প্রতিবিম্ব রেটিনায় গঠিত না হয়ে তার সামনে গঠিত হয় বা তার আগে গঠিত হয়। ফলে দূরের দৃষ্টি ব্যাহত হয়। একে মায়োপিয়া বা দূরের দৃষ্টি ব্যাহত হয়, হ্রস্ব দৃষ্টি বলা হয়। হ্রস্ব দৃষ্টি বলে। প্রতিকারের উপায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বললাম এই প্রতিকারের উপায় আছে, টেনশন লেখা নেই। বললাম অবতল দর্পণ, ব্যবহার করা দরকার। বাস মায়োপিয়া যদি বলা হয়, এটা যদি বলা হয় চোখ বলা হয়, আমি চোখের আজকে ছবি আঁকিয়ে দেবো, এটিকে বলা হয় রেটিনা। আগে যদি অক্ষিগোলকের আকার এতটা থাকে, এবার অক্ষিগোলকের আকার কোনো না কোনো বড় হয়ে গেল, তো রেটিনা কোথায় গঠিত হবে? রেটিনা হয়ে গেল এটা। কিন্তু প্রতিবিম্ব এখনো যদি এখানে গঠিত হয়, তাহলে প্রতিবিম্ব যদি এখানে গঠিত হয় তার মানে যতক্ষণ পর্যন্ত রেটিনায় প্রতিবিম্ব গঠিত হবে না ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটাকে বস্তুটাকে স্পষ্টভাবে দেখা যাবে না। এই জন্য রেটিনার কি রেটিনা, এটা রেটিনার সামনে তো প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তাহলে ঠিকঠাক ভাবে দেখতে পাবে না, দূরের দৃষ্টি ব্যাহত হয়, একে বলা হয় মায়োপিয়া রোগ কি বলা হয়। এই প্রতিকারের উপায় পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে যে প্রতিকারের উপায় কি বলো? প্রতিকারের উপায় হয়ে গেল একটাই আছে যে অবতল দর্পণ ব্যবহার করা দরকার। কোন দর্পণ ব্যবহার করা দরকার? অবতল দর্পণ ব্যবহার করলে অবশ্যই মায়োপিয়া রোগ কি কমে কি যাবে, সেরে যাবে। এবার দেখো হেটারোমেট্রোপিয়া, হেটারোমেট্রোপিয়া রোগ কি? তাহলে বলবো হেটারোমেট্রোপিয়া রোগ হলো যে অক্ষিগোলকের আকার স্বাভাবিকের চেয়ে ছোট হলে, আগেরটা বড় হলে, স্বাভাবিকের চেয়ে ছোট হলে বলে প্রতিবিম্ব রেটিনায় গঠিত না হয়ে রেটিনার তার পরে গঠিত হয়, মানে রেটিনার পরে গঠিত হয়। ফলে
কাছে দৃষ্টি ব্যাহত হয়। আগের থেকে বলা হয় মাইনাস, মাইনাস বলা হয় চশমা যেমন আছে মাইনাস বলা হয় যে তোমার চোখের পাওয়ার কত, বলো -0.5 0.2, এটাকে উপরের থেকে বলা মাইনাস মায়োপিয়া, এটাকে বলে প্লাস কাছে দৃষ্টি ব্যাহত হয়, মানে কাছে দৃষ্টি দেখতে পায় না, একে হেটারোমেট্রোপিয়া, হেটারোমেট্রোপিয়া বা দূরদৃষ্টি বলা হয়, দূরদৃষ্টি রোগ বলে। এই পরীক্ষায় বারবার ঘুরে ফিরে মায়োপিয়া আর হেটারোমেট্রোপিয়া, চাকরি পরীক্ষায় যদি দেখা যায় বারবার মায়োপিয়া আর হেটারোমেট্রোপিয়া পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। চলো পরেরটাতে দেখবো যে প্রতিকারের উপায়, প্রতিকার মানে সারানোর উপায়, প্রতিকার বলতে সারানোর উপায়, সারানোর উপায় আছে উত্তর লেন্স ব্যবহার করা দরকার, আগেরটা তো অবতল, সরি উত্তল লেন্স ব্যবহার করা দরকার, উত্তল লেন্স ব্যবহার করা দরকার। এবার আসবো প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়া বললাম 40 বছরের অধিক হয়ে গেলে বেশি হলে সিলেরি পেশির সংকোচন ও প্রসারণ ক্ষমতা কমে যায়, কমে যায়, ফলে 40 বছরের বেশি হলে সিলেরি পেশির সংকোচন ও প্রসারণ ক্ষমতা কমে যায়, ফলে পড়তে এবং দেখতে অসুবিধা হয়, অসুবিধা হয়, একে প্রেস বায়োপিয়া বলা হয়। কাছের দৃষ্টিও যায় দূরদৃষ্টিও যায়, প্রেস বায়োপিয়া বলে। বলো উপায়, উপায় বলবো উত্তল লেন্স এবং অবতার লেন্স দুইটাই ব্যবহার করা দরকার, উত্তল লেন্স অবতার লেন্স বলবো দুইটাই ব্যবহার করতে। ধরো ক্যাটারাক্ট রোগ, কয়টা লোক ক্যাটারাক্ট রোগ, ক্যাটারাক্ট রোগ কারণ যদি বলা যায় ভিটামিন ই এর অভাবে হয়, ভিটামিন এ এর অভাবে হয়, দুই নাম্বার যদি বলা হয় বেশি বয়স, বেশি বয়স, এই ক্যাটারাক্ট রোগ বা বলা ছানি, চোখের ছানি পড়া, ছানি পড়া, বেশি বয়স, বেশি বয়স হলে হয় চোখের তোমার বলা হয় রেটিনায়, যে সময় রেটিনায় স্পট পড়ে, লেন্সে স্পট পড়ে, চোখে আঘাত পেলে, আঘাত পেলে হয় ক্যাটারাক্ট রোগ। তাই বলবো তোমার, বলে ক্যাটারাক্ট রোগ কাকে বলা হয়, বলবো তোমার ভিটামিনের অভাবে,
অভাবে বেশি বয়সে বা চোখে আঘাত পেলে আঘাতজনিত কারণে চোখের রঞ্জক পদার্থের পরিমাণ কমে যায়। পরিমাণ কমে যায়। কমে যায়, একে ক্যাটারাক্ট রোগ বলে। কমে যায় ফলে দৃষ্টিশক্তি ব্যাহত হয়। কমে যায় ফলে দৃষ্টিশক্তি ব্যাহত হয়। একে ক্যাটারাক্ট রোগ বলে। একে কি বলা হয়? ক্যাটারাক্ট রোগ আছে কি বলা হয়, ধ্যান রাখা দরকার। এবার আসবে তোমার চোখ। এটা তোমাকে প্রতিকারের উপায়ে অপারেশন করা দরকার। প্রতিকারের উপায় হচ্ছে অপারেশনের মাধ্যমে অপারেশন মাধ্যমে লেন্সের উপর প্লাস্টিকের লেন্স লাগানো। লেন্স লাগালে এখন কি হবে? ক্যাটারাক্ট রোগ শেষ। চোখে ছানি পড়া হালকা দিয়ে তোমার যে ছানিটা পড়ে উপরে আস্তে করে তোমার সরিয়ে দিলে যে বলবে এটা আছে আরামসে তুমি ক্লিয়ার হচ্ছে, হয়ে যায়, ঠিকঠাক ভাবে হয়ে যায়। চলো ক্যাটারাক্ট রোগ হয়ে গেল। এবার লিখবো তোমার চোখ। চোখ যদি বলা হয়, এটা বলা হয় অপটিক স্নায়ু দ্বারা তোমার চোখ যুক্ত থাকে। অপটিক স্নায়ু এই জন্য বলা হয় অপটিক্যাল মানে চোখ। বলা হয় অপথ্যালমোলজি মানে চোখ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অপথ্যালমোলজি। অপটিস্ট যদি বলা হয় তাহলে বলো চোখ বিশারদকে বলা হয় অপটিস্ট। তাহলে অপটিক মানে হচ্ছে চোখ। চাকরি পরীক্ষায় আসে অপথ্যালমোলজি। অপথ্যালমোলজি মানে চোখ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অপথ্যালমোলজি। অপটিস্ট যদি বলা হয় অপটিস্ট তাহলে বলবো তোমার চোখের তোমার ডাক্তারকে বলা হয় অপটিস্ট। তো বলা গেল এটা। আর যদি বলা অকিউলোমোটর বলবো হচ্ছে গন্ধের সঙ্গে যুক্ত। অকিউলোমোটর নাকের সঙ্গে যুক্ত। এই দুইটা পরীক্ষা আসে তো অকিউলোমোটর স্নায়ু নাকের সঙ্গে যুক্ত। নাকের গন্ধ বলবো নাকের সঙ্গে যুক্ত বা গন্ধের সঙ্গে যুক্ত। আর অডিটরি স্নায়ু এই তিনটা স্নায়ু বারবার পরীক্ষায় আসে। অডিটরি স্নায়ু আছে কিসের সঙ্গে যুক্ত? বলবো কানের সঙ্গে।
অডিও, অডিও মানে তুমি কি বলা হয় শোনা, তো অডিটরি তোমার কানের সঙ্গে যুক্ত। একটা মিশ্র স্নায়ু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিশ্র স্নায়ু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। ভেগাস, ভেগাস ও ফেসিয়াল, ও ফেসিয়াল, ভেগাস ও ফেসিয়াল হচ্ছে আমার মিশ্র স্নায়ু, পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। এবার আসে তোমার চোখ সংক্রান্ত, বলবো চোখ। বলবো চক্ষু দানের সময় পুরা চোখটা দান করা হয় না, কর্নিয়া, চোখের কর্নিয়া অংশ কেবলমাত্র দান করা হয়, নেওয়া হয়। দানের সময় চোখের কর্নিয়া অংশটি দান করা হয়। করা হয়। চোখের মধ্যে দুইটা রঞ্জক পদার্থ থাকে, একটা দুইটা কোষ থাকে চোখে, দুই রকমের কোষ থাকে। কয় রকমের কোষ থাকে পরীক্ষায় বারবার আসে, যে চোখে দুই রকমের কোষ থাকে। চোখে কয় রকমের কোষ থাকে, পরে লিখবো হচ্ছে চোখের কোষ। দুই রকমের, একটা হচ্ছে রড কোষ, একটা হচ্ছে কোন কোষ। একটা লিখবো হচ্ছে কোন কোষ। বলবো রড কোষ যে আছে দেখতে সাহায্য করে, এটা হচ্ছে আলোক সুবেদী। আর কোন কোষ যদি বলা হয় তাহলে রং চিনতে সাহায্য করে। সাধারণত তোমার কি হয় দেখবে যে ছেলেদের তুলনায় মেয়েরা তোমাকে রং চিনতে তোমার বেশি তোমার চিনে। কারণ আমারও সঙ্গে একসময় একটা হাসতা হয়েছিল, কলেজে যখন পড়ি ঠিক সেই সময়কালে আমার একটা বান্ধবী আমাকে ফোন করে বলে যে লিপস্টিক আছে নিয়ে আসা লাল কালার। আমি দোকানদারের কাছে যাই, দোকানদারকে গিয়ে বলি যে দাদা একটা লিপস্টিক দাও। বলে কোন রং? বলে লাল রং। বলে কোন লাল? আমি দেখি অবাক, বলে লালের মধ্যে আবার কোন লাল? লাল দিলেই হইলো। তারপর গিয়ে বলে তুমি ফোন করে নাও যে কোন তোমার লাল দরকার। আমাকে বলে দিল, আমি ওই লাল, আমি ওকে বললাম, ফোন করে বললো যে ওই লাল, আমি ওই লালে তোমার দিয়ে দিল। তো বললাম জবরদস্ত, যে রঙেও তোমাকে চিনতে হচ্ছে পছন্দ করে। বলবো এইরকম তোমার কালার, বিভিন্ন রকমের কালার, বিভিন্ন রকম তোমার সুবিধি তোমার থাকে। যেমন গরুর সামনে যদি কোনো কারণে লাল জিনিস পরে নিয়ে যাও, ওরা লাল তোমার সুবিধি, লালটাকে তোমার দেখতে পাবে, বাকিগুলোকে দেখতে পাবে না। এই জন্য তোমার গরু তোমার টাক করে উড়িয়ে দিয়ে চলে যাবে। তার জন্য বলবো গরুর সামনে কখনো লাল শাড়ি বা লাল জামা কাপড় পরে তোমার যাবে না। দেখবে খেলাগুলোতে তোমার বুলফাইটে তোমার খেলার সময় যখন তোমার হয়, জল্লিকাট্টু খেলার সময় হয়, লাল কাপড় নিয়ে এদিকে এদিকে ঘোরাঘুরি করে। তো ধ্যান রাখা দরকার। চোখের তোমাকে বলা হয় কোষ, যে তোমার দুই রকমের তোমার থাকে। চক্ষু দানের সময় চোখের কর্নিয়া অংশটা দান করা হয়, চোখের অংশ বলা হয় চোখের কোষ, রড কোষ হচ্ছে কোন কোষ। এবার বড় বড় এক্সামের ক্ষেত্রে কি আসে নিম্নলিখিতের মধ্যে কোনটা চোখের অংশ? বলে চোখের অংশ কি কি বললাম আছে, স্ক্লেরা, কোরোয়েড, রেটিনা, এগুলো চোখের অংশ। কোশ্চেনের ভিতরে স্ক্লেরা কিসের অংশ? বলে চোখের অংশ। কোরোয়েড, কোরোয়েড হয়ে গেছে, কোরোয়েড হবে, কোরোয়েড, কোরোয়েড। তারপর হচ্ছে রেটিনা, লেখো আইরিশ, আইরিশ, অন্ধ্রবিন্দু, পিতবিন্দু, সিলিয়ারি পেশি,
কিন্তু চাকরি পরীক্ষায় তিনটাই দেয়, সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি, কি বলা হয়, লেন্স, লেন্স, সিলিয়ারি স্ক্লেরা, ক্রোয়েড, রেটিনা, আইরিশ, অন্ধ্রবিন্দু, পিতবিন্দু, সিলিয়ারি বডি, ভিট্রিয়াস হিউমার, ভিক্টরি কয়টা, ভিক্টরি, ভিট্রিয়াস, হিউমার, হিউমার, তাহলে স্ক্লেরা, ক্রোয়েড, রেটিনা, আইরিশ, অন্ধ্রবিন্দু, পিতবিন্দু, সিলিয়ারি বডি, লেন্স, ভিট্রিয়াস, হিউমার, এইগুলো কনজাংটিভা, এগুলো হচ্ছে বলা হয় কনজাংটিভা। এগুলো হচ্ছে চোখের আছে অংশ, এগুলো কোথাকার অংশ বলবো, এগুলো হচ্ছে চোখের আছে অংশ, কোশ্চেন পরীক্ষায় দেয়। আমি আইডিয়া করে একটা শুধু একটা হালকা করে তোমার চোখের একটা ছবি আঁকি। সিলিয়ারি পেশি, সিলিয়ারি বডি, সিলিয়ারি পেশি, পেশি হয়েছে এটা, বাস হয়েছে। এবার একটা ছবি যদি বলা হয় আঁকানোর দরকার হয়, একটা রাফ ছবি এঁকে দিচ্ছি। গোল গোল এরকম আঁকা দরকার। চোখের ছবিটা একটু এঁকে নাও। এখানে লিখবো অপটিক স্নায়ু, পাশে লেখো তাহলে অপটিক স্নায়ু, অপটিক স্নায়ু। এইখান থেকে তোমার আসবে এরকম, এটাকে বলা হয় রেটিনা, প্রতিবিম্ব। বাইরেটার নাম আছে স্ক্লেরা, ভিতরেটার নাম আছে ক্রোয়েড, এটার নাম আছে রেটিনা, রেটিনা। এইখানে লিখবা হচ্ছে অন্ধ্রবিন্দু, এইখানে লিখবা তোমার হালকা করে এখানে একটা এরকম তোমার থাকে, দাগ থাকে, এখানে লিখবো পিতবিন্দু। বলবো তোমার এখানে স্বচ্ছ প্রতিবিম্ব গঠিত হয়, আর এখানে বলবো তোমার অন্ধ্রবিন্দুতে পিতবিন্দু গঠিত বলা হয়, প্রতিবিম্ব গঠিত হয় না। বলবো তোমার চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় না, বলবো তোমার অপটিক স্নায়ু মিলনস্থলে যেখানে প্রতিবিম্ব গঠিত হয় না তাকে বলা হয় পিতবিন্দু। প্রতিবিম্ব গঠিত হয় না। এখানে লিখবো লিঙ্গামেন্ট, সিলিয়ারি পেশি,
এখানে লিখবো লেন্স, এটা লিখবো সিলিয়ারি পেশি। এইখান থেকে বের হবে এরকম আইরিশ, আর এইখান থেকে বের হবে এরকম কনজাংটিভা। কনজাংটিভা, বাস এটা হচ্ছে রাফ একটা তুমি কি চোখের একটা ছবি হলো, বা ছবিগুলো শুধু নামগুলো মনে রাখা দরকার, বাস হয়ে গেল। এখানে থাকে ভিক্টরিয়াস হিউমার, অ্যাকুয়াস ভিক্টরিয়াস বা ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার, বাস চোখ শেষ। এর থেকে বেশি চোখের আর কোনো পড়ার দরকার নেই, বাস চোখের ছবিটা তোমার ধ্যান রাখা দরকার, কোন জায়গায় কি আছে, বাস এটাই তোমার খুব দরকার। আশা করি বুঝা গেল। বলবো বাচ্চা লেন্স তুমি কি বলা হয়, স্কেলেরার কাজ, স্কেলেরার কাজ বাইরে, চোখকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। রক্ষা করা। বললাম যে রেটিনার কাজ কি, প্রতিবিম্ব গঠন করা। আইরিশের কাজ কি, চোখে আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করা। আলো প্রবেশ করতে নিয়ন্ত্রণ করা, আইরিশের কাজ এটা। এরপরে আছে পিউপিল, এটাকে বলা হয় পিউপিল বলা হয়, পিউপিল বলা হয়। বাকি লেন্সের কাজটা একটু আছে, বলা হয় লেন্সের কাজ যেমন প্রতিবিম্ব, বক্রতা, ব্যাসার্ধ, কমিয়ে বাড়িয়ে রেটিনায় প্রতিবিম্ব গঠন করা। প্রতিবিম্ব গঠন করা। লেন্স গেল। সিলিয়ারি পেশি কি, সিলিয়ারি পেশির কাজ লেন্সকে সংকোচন প্রসারণে সাহায্য করে। লেন্সের সংকোচন প্রসারণে সাহায্য করে তোমার কি বলে সিলিয়ারি পেশি। বাস চোখ যেহেতু চোখ এর থেকে বেশি পড়ার কোনো তোমাকে দরকার আজকে নেই। চলো লেন্স হয়ে গেল, চোখ হয়ে গেল। এবার আসবো কি আমরা, এবার আসি আমরা অস্থি।
না আগে চলনটা শেষ করি, চলন আর গমনটা। বলো গমন। বলো অ্যামিবার গমন অঙ্গের নাম। বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বারবার এখান থেকে ঘুরে ফিরে আসি। বলবো কোন প্রাণীর স্থান পরিবর্তন করাকে প্রাণী না বলবো জীবের স্থান পরিবর্তন করাকে, এখানে প্রাণীর লেগে জীবের স্থান পরিবর্তন করাকে গমন বলা হয়। গমনের উদ্দেশ্য বলবো বাসস্থান, খাদ্য, জনন, প্রজনন। দেখো যদি বলা হয় বাচ্চা নেওয়ার দরকার হয়, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গা তো যাওয়ার দরকার হবে। যেখানে হচ্ছে আমার মহিলা আছে পুরুষ সেখানে পুরুষ সেখানে দেবে, যেখানে পুরুষ আছে সেখানে মহিলা দেবে। খাদ্য আজকে খাওয়ার হচ্ছে প্রয়োজনে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার দরকার হচ্ছে। বলবো আত্মরক্ষার জন্য হচ্ছে আমার যাওয়ার দরকার আছে। বিভিন্ন রকম আমরা আজকে কেন এক জায়গা থেকে আরেক পড়াশোনার জন্য যাওয়ার দরকার হচ্ছে, এগুলোর জন্য হচ্ছে গমন করা প্রয়োজন। পরীক্ষা তো এটা আসবে না, পরীক্ষা আসবে গমনের গমনে যদি বলে উদ্দেশ্য লেখি, ছোট করে লেখি উদ্দেশ্য। বলবো খাদ্য, বস্ত্র, বাসস্থান, বলবো জনন, আত্মরক্ষা, রক্ষার জন্য ইত্যাদি। আজকে আমরা এক জায়গাতে আরেক জায়গায় কেন যাচ্ছি সেটা গমনের হচ্ছে উদ্দেশ্য। এইটাই তুমি কি আমরা কেউ ব্যবসা বাণিজ্য করছি, কেউ এখান থেকে এখানে দৌড়াচ্ছি, কেউ কম্পিটিশন করছি, তাহলে এক একটা প্রয়োজনে আমরা গমন হচ্ছে করছি। তাহলে গমনের তোমার লেখো গমনের অঙ্গ, বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ। লেখো অ্যামিবা, এদের একদিকে লিখবো প্রাণী, একদিকে লিখবো গমন অঙ্গ। যে চারটা লেখাবো ওই চারটার মধ্যেই পরীক্ষায় আসবে। দেখো অ্যামিবা, এদিকে লিখবো প্রাণী, আর এদিকে লিখবো গমন অঙ্গ। অ্যামিবার তোমার ক্ষণপাত, প্যারামোসিয়াম, সিলিয়া, সিলিয়ার সাথে গমন করে প্যারামোসিয়াম, ইউগ্লিনা, ইউগ্লিনা যদি বলো গমন অঙ্গ যদি বলা হয় ফ্লাজেলা। ফ্লাজেলা মানুষ। গমন অঙ্গ বলতে বলতে যেগুলোর মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় একে বলে গমন অঙ্গ বলা হয়। মানুষের যদি বলা হয় হাত ও পা, হাত ও পা আছে মানুষের গমন হচ্ছে কি অঙ্গ। আশা করি এটা বুঝতে পারছো। এবার বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ এগুলো ভেরি ভেরি হচ্ছে মনে রাখা দরকার। পাখি যদি বলা হয় পাখির হবে ডানা, ডানা। মাছ যদি বলা হয় পাখনা। এর ডানার মধ্যে তোমার আছে, এটা হচ্ছে গমন অঙ্গ। তাহলে গমন অঙ্গের নাম। মাছ যদি বলা হয় 7টা পাখনা থাকে। একটা মাছ দেখে দেখাই, এদিকে তো 2টা তোমার থাকে, এইখানে থাকে একটা, এদিকে 2টা থাকে, এইখানে একটা থাকে, উপরে আছে উপরে একটা থাকে। বলবো এইখানে একটা থাকে, এটা বলে পুচ্ছ পাখনা।
দুইটি। এটা লেখো বক্ষ পাখনা, দুইটি। সরি, পুচ্ছ পাখনা একটা, পুচ্ছ পাখনা থেকে একটা, একটি। বক্ষ পাখনা দুইটা। এখানে লেখো তোমার শ্রেণী পাখনা, শ্রেণী পাখনা দুইটি। এখানে লেখো পৃষ্ঠ পাখনা, পৃষ্ঠ পাখনা। এখানে লেখা হচ্ছে পায়ু, পায়ু পাখনা। এইখানে একটা, এইখানে একটা। সঙ্গে সঙ্গে মাছ যদি বলা হয়, এখানে পেশি থেকে মায়োটাম পেশি, ভি আকৃতির। কি আকৃতি থেকে? বি আকৃতি। এগুলো হলো মায়োটাম পেশি। মায়োটাম পেশি ভি আকৃতি থেকে। এইখানে থাকে তোমার ফুলকা থেকে, ফুলকা মাছকে ভাসতে সাহায্য করে। বক্ষ পাখনা মাছকে জলে হচ্ছে ভাসতে তোমার সাহায্য করে। বলবো শ্রেণী বা বলা পায়ু পাখনা, পুচ্ছ পাখনা গতি পরিবর্তন করতে সাহায্য করে। পৃষ্ঠ পাখনা ব্যালেন্স করতে, ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। বা যেগুলো এটা মায়োটাম পেশি। তাছাড়া ফুলকা, ফুলকা তোমার মাছকে তোমার জলে ভাসতে হচ্ছে সাহায্য করে। পাখি যদি ডানা বলা হয়, তাহলে বলবো ডানা তোমাকে বলা হয় পেক্টোরালিস, পেক্টোরালিস, রেকটিসেস। দুই ধরনের হচ্ছে ডানা তো বলা হয়। ডানা হচ্ছে পাখনা যদি বলা হয়, পাখনা যদি বলা হয় পেক্টোরালিস, রেকটিসেস, শেষ ডানা থেকে, পালক থেকে। পেক্টোরালিস যদি বলা হয়, তাহলে পাখির ডানায় থাকে তোমার পালক 12টা থেকে। আর এখানে রেকটিসিস বলা হচ্ছে 6টা থেকে। পিছনের দিকে যদি বলা হয় পাখি যে তুমি পুচ্ছ মানে লেজে, লেজে থেকে তোমাকে 6টা তুমি কি থেকে বড় বড় পাখনা থেকে, এগুলো হচ্ছে সাহায্য করে। বাস এইটাই তোমার ধ্যান রাখাতে হবে। পরীক্ষায় এইগুলো আসে, ক্ষণপাত, সিলিয়া, ফ্লাজেলা, হাত পা, ডানা, পাখনা, বাস এটাই দরকার। এটা হচ্ছে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর। এগুলো তুমি কি থাকে? পেশি থেকে। এখানে থেকে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, পেশি থেকে। পেক্টোরালিস পাখির হচ্ছে পেক্টোরালিস মেজর ও মাইনর, মাইনর নামে পেশি, পেশি কি করে পাখিকে তোমার উঠতে হচ্ছে সাহায্য করে। পায়রা যদি বলা হয়, পায়রায় 9টা বায়ুথলি থেকে। তাছাড়া পায়রায় কয়টা তো বায়ুথলি থেকে? পায়রায় 9টা বায়ুথলি থেকে। পায়রা নিজেও একটা পাখি। পায়রায় 9টা বায়ুথলি থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো, আশা করি এটাও বুঝে গেছো। চলো এবার আসবো মানুষের অস্থি সন্ধি। বলো অস্থি সন্ধি। অস্থি মানে কি? হাড়। বলবো দুটি হাড়ের সংযোগস্থলকে দুটি হাড়ের সংযোগস্থলকে অস্থি সন্ধি বলা হয়। বলা হয় অস্থি সন্ধি যদি বলা হয়, সাপোজ একটা তোমার পায়ের হাড় আছে, এরকম পায়ের হাড় আছে, নিচের দিকে একটা তোমার হাড় আছে। এখানে একটা তরল পদার্থ থাকে। এই তরল পদার্থ আমার সাইনোভিয়াল। এটা যদি একটা হাড়,
আর এটাই যদি একটা হাড় হয়, দুইটা হাড়ের সংযোগস্থলকে বলা হয় অস্থি সন্ধি বলা হয়। এখানে একটা তরল থেকে সাইনোভিয়াল তরল থেকে এইটি তুমি কি হয় মানুষের তুমি কি বলা হয় হাড়গুলোকে বা গিট গুলোকে তুমি কি করে সতেজ তোমার করে মসৃণ করে তোলে। না তো বুড়া বয়সে গিয়ে গিয়ে এই যে তোমার সাইনোভিয়াল তরল থাকে না, তার ফলে তুমি কি হয় কম একটু জায়গায় বসবে আর বলবে গেল রে কোমরটা গেল। তো এটা তোমার কি হয়, এটা কিসের কারণে হয় বলবো হচ্ছে সাইনোভিয়াল তরল থাকে না। আর সাইনোভিয়াল তরল কম কারণের ফলে তাদের তুমি কি দেখা যায়, তাহলে বলবো যে অবশ্যই বলবো তোমার তোমার শব্দ হয় জয়েন্টে জয়েন্টে ব্যথা, কোভিডের যে তোমার অবনী করছে কোভিডের যে মলম, তাহলে এটা তোমার এই কারণে তোমার হয় সাইনোভিয়াল তরল। বলবো সাইনোভিয়াল হচ্ছে সন্ধি কাকে বলা হয়, যে সমস্ত সন্ধিতে দেখবো হাড়ের প্রত্যেকটা জায়গায় মাথায় যে অনেকগুলো হাড় আছে এগুলো নড়াচড়া করে না, যেই হাড়গুলো নড়াচড়া করা যায় দেখো এইখানকার হাড়গুলো নড়াচড়া করে, যেখানকার হাড় নড়াচড়া করে এখানে বলা হয় সাইনোভিয়াল সন্ধি। এবার অস্থি সন্ধি যদি বলি, অস্থি সন্ধির ভাগ আছে, অস্থি সন্ধি বল ও সকেট সন্ধি, একটা লাগো কবজা সন্ধি, আর একটা লাগো বল ও সকেট সন্ধি। বল ও সকেট সন্ধি, কবজা সন্ধি একটা হচ্ছে বল ও সকেট সন্ধি। কবজা সন্ধির উদাহরণ দেখো যে আমাদের দরজা যে কবজা 180 ডিগ্রি পর্যন্ত বেঁকে যায়, তারপরে আর ভাঙবে না। আমাদের হাত দেখো, হাত দেখো এত দূর পর্যন্ত আসলে এরপরে তোমার হাত দাবাও দেখো যাবে না, তাহলে বলো কবজার মতো তোমার কাজ করে, যেগুলো এই দেখো কবজার মতো, যেমন দরজা যেমন কবজা এত দূর পর্যন্ত আসে তারপরে আসে না, নিজের বাড়ির দরজাগুলো দেখবে এইরকম পর্যন্ত হয়। বলবে 180 ডিগ্রি মুভমেন্ট করে ঘুরে নড়াচড়া করতে পারে। আর এটা 360 ডিগ্রি ঘুরতে পারে। উদাহরণ বলা হয় এইখানে কি বলা হয়, এটাকে বলা হয় উরু সন্ধি, কুনুই সন্ধি, কুনুই এই যে যেমন হাত বলা হয় এটাকে বলা হয়, এটাকে বলা কুনুই। আর এটাকে বলা হয় হাঁটু। আর 360 ডিগ্রি দেখো আমি যদি বলি আমার কোমর, দেখো কোমর তোমাকে এরকম করে তোমার পুরো তুমি 360 ডিগ্রি ঘুরানো যাচ্ছে। 360 ডিগ্রি ঘুরানো যায় মানে কি, এটা হচ্ছে কোমর সন্ধি। আর এটাকে বলা উরু সন্ধি, এটা কি বলা হয় উরু সন্ধি, দেখো 360 ডিগ্রি ঘুরছে, দেখবো উরু সন্ধি। উদাহরণ যদি বলা হয় উরু সন্ধি, উরু সন্ধি, তারপরে কোমর সন্ধি, এটা গেল তোমার বল ও সকেট সন্ধির উদাহরণ। এটা 360 ডিগ্রি যেটা হচ্ছে ঘুরে একটা কোনো একটা জায়গায় স্থির রেখে কোনো একটা বলা অস্থিকে আছে স্থির রেখে আর একটা স্থির 360 ডিগ্রি যদি তোমার ঘুরে তাকে বলা হয় বল ও সকেট সন্ধি। এবার লাস্ট আসবো ফ্লেক্সন। ফ্লেক্সন মানে কি হয়, যেমন আমার দেওয়া হাতগুলো আছে হাতও, এইখানে তুমি কি বলা হয় আমার পেশি যে আছে পেশিটা তো সংকোচনের ফলে, এই যে হাতের যে বাহু যদি বলা হয় এখানে পেশির সংকোচনের ফলে যে এই সন্ধিটা তোমাকে বলা হয় কৌণিক দূরত্ব কমে যায়। তাহলে হাতের যদি বলা হয় যে ফ্লেক্সটর পেশির সংকোচনের ফলে দুটি সন্ধি বলা হয়, দুটি বলা হয় দুটি তোমার বলা হাড়ের তোমার কি বলা হয় বলে অস্থি সন্ধির দৈর্ঘ্য হ্রাস পায়।
এই হ্রাস পাওয়াকে বলা হয় ফ্লেক্সার বলা হয়, এটাকে বলা হয় ফ্লেক্সার বেশি। পিছনেরটা আছে, পিছনেরটা এই সাইডের যেটা আছে এটাকে দেখো, এটা যখন হচ্ছে সংকোচন হচ্ছে, এটা যখন এই দেখো এইগুলো আছে বা লম্বা হয়েছে, এটাকে যদি তুমি খুলি তাহলে বলা হচ্ছে তোমার কি সন্ধিটা বলা হয় পিছনের দিকে থাকে হচ্ছে এক্সটেনশন। এই পেশির সংকোচনে অস্থি সন্ধির, দেখো অস্থি সন্ধি এরকম আছে, এইবার যখন এটা তোমার কি বলে কমে যাবে, এইদিকে তোমার কি বাহুটার দৈর্ঘ্যটা প্রসারিত হবে, তাহলে এটা একটা অস্থি সন্ধি বলা হয়। দৈর্ঘ্য, কৌণিক দৈর্ঘ্য, এখানেও লিখবা কৌণিক দৈর্ঘ্য, কৌণিক দৈর্ঘ্য এটা বৃদ্ধি পায়। তাহলে ফ্লেক্সন গেল, এক্সটেনশন গেল, পরের থাকবে অ্যাবডাকশন। যেমন দেখো আমার হাত এখন আছে এরকম আছে, আমার বলে হাতটা দেহের অঙ্গ, যখন তোমার কি দেহের মধ্যরেখা, এটা মধ্যরেখা যদি বলা হয় মেরুদণ্ড, মেরুদণ্ড মধ্যরেখা এখান থেকে যদি দূরে সরে যায় তাকে বলে অ্যাবডাকশন। দেহাংশের কোনো অঙ্গ দেহের মধ্যরেখা থেকে দূরে সরে যাওয়াকে অ্যাবডাকশন বলে। যেমন হাত হাত যদি কোমর থেকে তা দূরে সরে গেল তাহলে বলে অ্যাবডাকশন, আর যদি নিচে চলে আসে তাহলে অ্যাডাকশন। দেহাংশের, দেহাংশ মানে দেহের কোনো অংশের কোনো অঙ্গ দেহের মধ্যরেখা থেকে কাছে সরে আসলে তাকে অ্যাডাকশন বলে। অ্যাডাকশন বলে। লাস্ট আসবে রোটেশন। যেমন হাত দূরে সরেছিল, লেফট রাইট লেফট রাইট, দূরে সরে আসছে বলা হয় প্রসারিত হলো, প্রসার থেকে যদি তোমার নিচে নিয়ে আসি তাহলে বলে অ্যাডাকশন। উপরে নিয়ে যায় অ্যাবডাকশন, তাহলে বলবে বর্তমান কি আছে অ্যাডাকশন, সরি অ্যাবডাকশন। এবার আসবে অ্যাডাকশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, রোটেশন। শরীরের কোনো অঙ্গ অন্য একটি অঙ্গকে কেন্দ্র করে ঘুরতে থাকলে তাকে রোটেশন বলে। রোটেশন মানে কোমর, কোমরে তোমার কি একটা
আরেকজন কি বলছে শরীরের কোনো অঙ্গ অন্য একটি অঙ্গকে কেন্দ্র করে যদি ঘুরতে থাকে তখন এরকম ঘুরছে, এটা হয়ে যাচ্ছে রোটেশন টার্মস। তাহলে বলবো এটা কি হচ্ছে রোটেশন। তাহলে আশা করি রোটেশন হতে বুঝতে পারছো। তাহলে বলবো যে জীবন বিজ্ঞানের এই পার্টটা এই পর্যন্ত শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে টাটা বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।